গল্পের আসরবাহী অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম লীলা মজুমদারের লেখা গুপির গুপ্তখাতা। আজ এর দ্বিতীয় পর্ব। পায়ের শব্দ সিঁড়ির উপর এসে থেমে গেল। দরজাটা আস্তে আস্তে একটুখানি খুলে গেল। অল্প একটু আলো লম্বা কাঠির মতো হয়ে ঘরে এসে পড়ল। আপনা থেকেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ক্ষীণ আলোতে পরিষ্কার দেখতে পেলাম দাড়িওয়ালা গরু দোয়ানো শেষ করে মুখে রুমাল বেঁধে ছদ্মবেশ ধরেছে। হাতে একটা কালো কাগজ জড়ানো লণ্ঠন উঁচু করে ধরেছে। তার সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে সে মাকড়ি পরা লোকটা। তারও মুখে রুমাল বাঁধা। এক হাতে লিকলিকে ছোড়ার মতন কিছু নিয়ে এক দৃষ্টিতে আমাদের চারজনের মুখ দেখছে। আই বাপ! অনেকক্ষণ দেখে নিশ্চয়ই মনে করলো সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আস্তে আস্তে ঢুকে শ্যামাদাস কাকার পাশে দাঁড়ালো। ভাবলাম তাহলে শ্যামাদাস কাকার এখানেই শেষ। ছোটবেলা থেকে আজ অবধি শ্যামাদাস কাকা আমাকে কত বকুনি খাইয়েছে, অপমান অপদস্থ করেছে, বোকা বানিয়েছে, ঠেঙিয়েছে পর্যন্ত। সব ক্ষমা করে দিলাম। শ্যামাদাস কাকা তখনও এক মনে নাক ডাকাচ্ছে। মাকড়ি পড়া লোকটা তাকে মাথা থেকে পা পর্যন্ত সার্চ করলো, মালা পেল না। পায়ে কখনো? তার উপর ওকে ছেড়ে বিরিঞ্চিদার কাছে গেল। অমনি শ্যামাদাস কাকার নাক ডাকানি বন্ধ হয়ে বিরিঞ্চিদার নাক ডাকা শুরু হলো। তাকেও সার্চ করা হলো, মালা পাওয়া গেল না। কি করে পাবে? তখন দাড়িওয়ালা গিয়ে বুড়িকে ডেকে এনে ঠান দিদিকে সার্চ করালো। মালা পেল না। মনে হয় ঠান দিদি সত্যি মুচ্ছ গেলেন। ততক্ষণে মাকড়ি পড়া আমাকে সার্চ করেছে। আমিও সমানে নাক ডেকেছি। কোথায় পাবে মালা? হতাশ হয়ে ওর মুখের দিকে চাইতে চাইতে তখন গেল সব দরজা দিয়ে বেরিয়ে। আলো রেখা মিলিয়ে গেল। সিঁড়িটা একবার ক্যাচখোচ করে উঠল। তারপর সব চুপচাপ। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। ছাদ থেকে গাছে পাতা থেকে টুপটাপ জল ঝরছে। এমনকি একটা ভিজে হুতুম পেঁচা পর্যন্ত ডাকতে শুরু করে দিয়েছে। আমার তখনও বুক টিপ টিপ করছে, চোখ থেকে ঘুম বিদায় নিয়েছে। অনেকক্ষণ বাদে বিরিঞ্চিদা ফিসফিস করে শ্যামাদাস কাকাকে বলল, নিমিষের মধ্যে কোথায় লুকুলি? শ্যামাদাস কাকা চমকে উঠে বলল, লুকোয়নি তো, গুপিকে রাখতে দিয়েছি। এই গুপি, কোথায় রেখেছিস? আমি চুপ করে রইলাম। কি আর বলবো। শ্যামাদাস কাকা তো দারুণ বিরক্ত। বড় যে চুপ করে আছিস। মালা যখন আমাকে দিয়েছিল ওটা তখন আমারই। দে বলছি মালা। যাক, এখন আর আমার কোনো ভাবনাই রইল না। যেই না সকাল হবে মালা নিয়ে হেঁটে রেল স্টেশনে চলে যাব। তারপর শটান কলকাতা। মালা দে গুপে। ঠান দিদি বললেন, তোর মালা মানে? জমিদার গিন্নির মালা বল, চোরাই মাল বল। যা না কলকাতা, তারপর আমি তোর কি করে দেখিস। শ্যামাদাস কাকা কোনো উত্তর না দিয়ে আমাকে একটা ঠেলা দিয়ে বলল, এই গুপে, মালা বের কর বলছি। আমি বললাম, মালা আমার কাছে নেই। দেন কোত্থেকে? বিরিঞ্চিদা বলল, নেই মানে? ভালো চাস তো দিয়ে দে। ফের বললাম, বলছি আমার কাছে নেই, খুঁজে দেখতে পারো। তখন ওরা করলো কি, রেগে মেগে উঠে সত্যি সত্যি আমাকে আরেকবার সার্চ করলো। তারপর দেশলাই জেলে সারা ঘরময় খুঁজে বেড়ালো। যখন বিরিঞ্চিদার দেশলাই বক্স খালি হয়ে গেল তখন শ্যামাদাস কাকা পকেটে হাত দিল নিজেরটা বের করার জন্য। পকেটে হাত দিয়ে দারুণ আঁতকে উঠে বলল, বিরিঞ্চি, আমার পকেটে একবার হাত দিয়ে দেখতো, যা মনে হলো তা সত্যি কিনা। বিরিঞ্চিদা তখনই শ্যামাদাস কাকার পকেটে হাত পুরে টেনে বের করে আনলো এক ছড়া মুক্তোর মালা। দেশলাইয়ের ক্ষীণ আলোতে অন্ধকারের মধ্যে সেটা তারার মতো জ্বলতে লাগলো।
আমি ভাবলাম, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? ওখানে কেমন করে মালা থাকা সম্ভব হয়? হাত পা ঠান্ডা হয়ে গেল। শুকনো গলায় বললাম, দেখি দেখি। ততক্ষণে মেঘ কেটে গিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসেছে। সে আলোতে বিরিঞ্চিদা মালাখানি তুলে ধরল। ইস, সত্যি চোখ ঝলসে যায়। আমি তো জানি শ্যামাদাস কাকার পকেটে মালা থাকতে পারে না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উঠে কাছে গিয়ে দেখলাম সেরকমই মালা বটে, কিন্তু যেন ঠিক সেই মালা নয়। তার মাঝখানকার খামিতে যেন মস্ত হিরে ছিল, এর মাঝে একটা ফিকে নীল পাথর বসানো। বারবার বলতে লাগলাম, এ সে মালা নয়, সে মালা এ হতেই পারে না। শ্যামাদাস কাকা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেল। বেশ তো, তাহলে সেটাও বের করে দে। ভালোই তো, আমার দুটো মালা হলো। দে শিগগিরই সেটা। কি আর করা, চুপ করে রইলাম। একটু চুইংগাম ছিঁড়ে মুখে দিলাম। ঠান্দিনী তখন বললেন, পুজো আচ্ছা তো আর দেরি করবে না তোরা, হবেই এরকম। বিরিঞ্চিটার তো এতদূর সাহস যে বলে ঠাকুর দেবতা। বিরিঞ্চিদা বাধা দিয়ে বলল, আহা, এর মধ্যে আর ওসব টেনে আনো কেন? ঠান্দিনী তবু বলতে লাগলেন, কিছুতে যে আমার পিছু দিয়েছে এটা তো ঠিক, তাই সমস্ত ব্যবস্থা করেও পৌঁছতে পারলাম না। এখন কি হয় কে জানে। শ্যামাদেশ কাকা আর বিরিঞ্চিদা ব্যস্ত হয়ে উঠল। কি হয় কে জানে আবার কি কথা? আরো বহুদূর যেতে হবে, নইলে আর পাওয়া নেই। মোটরে না হোক ট্রেনে, ট্রেনে না হোক গরুর গাড়িতে, নয়তো হেঁটে, যেমন করেই হোক অনেক দূরে চলে যেতেই হবে। শিউরে উঠে দুজনই বারবার বলতে লাগলো, ঢের দূরে, আরো ঢের ঢের দূরে। অবাক হয়ে ভাবলাম, হুলিয়াটা কি সাংঘাতিক রে বাবা, শুকে শুকে এখানেও। আস্তে আস্তে চাঁদ ডুবে গেল। আবছা অন্ধকারে ঘরে ভরে থাকলো। তারও অনেক পরে কাকড়া ডাকলো। সকাল হয়েছে বলে জীবনে এই বোধহয় প্রথম খুশি হলাম, নইলে অন্যদিন তো প্রায় রোজই আমাকে ঠ্যাং ধরে টেনে খাট থেকে নামাতে হয়। শুধু যে মাজন টাজন নেই বলে দাঁত মাজতে হবে না তা না। উঠে দেখি রাত্রের ভয় ভাবনাগুলো দিনের আলোতে দিব্যি মেঘের মতো কেটে গেছে। তবে থেকে থেকে খালি খালি মনে হতে লাগলো, তবে কি শ্যামাদাস কাকা ভেলকি জানে? মালা এলো কোত্থেকে? এটা যে সেই মালা হতেই পারে না। সে কথা আর কেউ না জানুক, আমি তো জানি। জানালা দিয়ে চেয়ে দেখি শেষটি সত্যি সত্যি সূর্য উঠেছে। বৃষ্টির জলে ধোয়া গাছের পাতায় পাতায় আলো লেগেছে। গাছের মাঝে মাঝে ঝুলানো বিশাল আটকানো সব মাকড়সার জাল রোদ লেগে ঝিকমিক করছে। নিজে থেকে শুনলাম গরুটা যেন খুশি হয়ে ডাকছে, কিছু পেয়েছে টেয়েছে হয়তো। ঘরের মধ্যে চেয়ে দেখি রাত জাগার পর ওরা তিনজনই অঘরে ঘুমাচ্ছে। কি নিয়ে যে ওদের এত ভাবনা ভেবেই পেলাম না। অন্য সময় তো বিরিঞ্চিদার মুখ দেখলেই ঠান্দির পিত্তি চলে যায়, যা খুশি তাই বলেন। আর শ্যামাদাস কাকাকে পেলে বিরিঞ্চিদাকে ছড়ে ওকে আগে ধরেন। আর এখন সারাদিন এক গাড়িতে, সারা রাত এক ঘরে, অথচ একটা রাগের কথা নেই, এ ভাবা যায় না। দেখতে দেখতে রোদে ঘর ভরে গেল। ওদের মুখে রোদ পড়ল, বাইরের পাখিরাও মহা গোলমাল শুরু করে দিল। একে একে ওরা সব উঠে বসলো। চোখে নিচে কালি। বড়রা যেমন সকালবেলা চা না গেলে বিরক্ত হয়ে যায়, তেমনি মুখ করে সব কিছুক্ষণ বসে রইল। তারপর উঠে মুখ টুক ধুয়ে তবে কথা বলতে লাগলো। যতই কথা বলে মনের স্ফূর্তিও দেখে ততই বেড়ে যায়। ঠান্দিনী বিরিঞ্চিতাকে বললেন, যাক, তাহলে বোধ হয় তোর আর কোনো ভাবনা। বিরিঞ্চিতা আমাদেরকে চেয়ে বলল, আবার একটু বাদেই বিরিঞ্চিতা খুশি হয়ে শ্যামাদাস কাকাকে বলল, কে জানে, বোধ হয় মরেনি, এমনও তো হতে পারে। শ্যামাদাস কাকা ভীষণ চমকে উঠে বলল, চুপ ইডিয়েট। মনে হলো
রাতের বিপদ কেটে যাওয়াতে ওরা সব অসাবধান হয়ে পড়েছে। হাসি পেল। এমনি সময় জঙ্গলের ভেতর দিয়ে মনে হলো মেলা লোকজন আসছে। জানালার কাছে গিয়ে বাইরে চেয়ে দেখে বললাম, যাক, আর আমাদের কোনো ভয় নেই। 5-7 জন পুলিশ টুলিশ এসে পড়েছে। যেই না বলা, অমনি ঠাং দিদি আর শ্যামাদাস কাকা হুড়মুড় করে গিয়ে স্নানের ঘরে ঢুকলো। আমি আরো ভালো করে তাকিয়ে দেখে ওদের সাহস দেবার জন্য ডেকে বললাম, কোথায় যাচ্ছ? বলছি না কোনো ভয় নেই। ওই তো ওদের সঙ্গে সেজদা মশাই, বিরজিদার বিশেষ মশাই সবাই রয়েছেন। ওমা! অমনি বিরিঞ্চিদাও পরিমণি করে ছুটে স্নানের ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি তুলে দিল। আমি তো প্রায় মুচ্ছ যাই আর কি। মনে হলো তবে নিশ্চয়ই আমারও গা ঢাকা দেওয়া উচিত। স্নানের ঘরে দরজায় কত ধাক্কাধাক্কি পেরাপেরি করলাম, কোনো ফল হলো না। শেষ অবধি আর কিছু ভেবে না পেয়ে জুতো পায়ে দিয়ে খাটের তলায় গিয়ে ঢুকলাম। আমার নতুন জুতো রে বাবা, কি দরকার ফেলে রেখে। ততক্ষণে ওরাও সিঁড়ি দিয়ে উঠে আসতে শুরু করেছে। 8 মিনিট বাদে দরজায় টোকা। আমি একেবারে চুপ। হেরে গলায় কে ডেকে বললে, ভবিষ্যতে যদি ভালো চান তো বন্দুক টন্দুক যার সঙ্গে আছে দরজার বাইরে ফেলে দিন, আর নিজেরা মাথার উপরে হাত তুলে দরজার দিকে মুখ করে সারি সারি দাঁড়িয়ে যান। কে জানি আবার একটু দূর থেকে বলল, দরজাটা ভেঙে ফেলুন না মশাই। পিসেমশাই বললেন, হ্যাঁ তাই করি, আর গোলা খেয়ে আমার মুন্ডুটাই উড়ে যাক আর কি। পেছন থেকে সেজদা মশাই বললেন, কেন বাবা, তোমরা সরকারের মাইনে খাও, তোমরাই দরজা ভাঙো না কেন? তাছাড়া তোমরা মরে টরে গেলে তো পেন্সিল পাবে, তোমাদের আবার অত ভয় কিসের? এমন কথা শুনে পুলিশরা প্রথমটা চুপ, তারপর 5-7 জন মিলে গলা খাঁকড়ে বুট ঘষে লাঠি ঠুকে খুব আওয়াজ টাওয়াজ করে ভয় দেখাবার চেষ্টা করতে লাগলো। এমনি সময় একতলা থেকে বুড়ি এসে হাজির। আজ সিঁড়ি উঠে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, ওমা, কি সব বীর পুরুষ গো, দরজার তো ভেতরকার ছিটকিনি লাগে না। আর কি, হুড়মুড়িয়ে সব ভেতরে এলো। এসে দেখে ভো ভো, কেউ কোথায় নেই। এ কি, সত্যি ভেলকি নাকি? অতগুলো লোক গেল কোথায়? ঠ্যাং দেখে বুঝলাম দাড়িওয়ালা লোকটা, কানে মাকড়ি ছেলে, বুড়ির সব আছে। স্নানের ঘরের দরজার দিকে চোখ পড়তেই সবাই মিলে মহা গোলমাল শুরু করে দিয়েছে। এবার দরজা যে সত্যি বন্ধ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমারও হাত পা পেটে সেদিয়েছে। দরজা খুললেই কি কাণ্ড টানা জানি হবে। এই ঘরটা খালি দেখে ভারী সাহস বেড়ে গেছে। ওদের 2-4টি সন্ডা লোক 2-4 বার ধাক্কা দিতেই মরচে ধরা কবজা ভেঙে দরজা গেল খুলে। আমার বুক ডিপ ডিপ করতে লাগলো। এবার ঠান্ডি টেরটা পাবেন ভেবে খুব খারাপ লাগলো না, কিন্তু এমন অস্বাভাবিক রকমের চুপচাপ কেন? নিজের বিপদের কথা ভুলে গিয়ে খাটের তলা থেকে মুন্ডু বের করে দেখার চেষ্টা করলাম ব্যাপারটা কি। গায়ে রক্ত হিম হয়ে গেল। স্নানের ঘরে কেউ নেই। এইমাত্র 3-3টে ধেড়ে লোককে ঢুকতে দেখলাম, আর এখন দেখি কেউ কোথায় নেই। ওদিকে ঘরে আরেকটা দরজা নেই যে পালাবে। একটা ছোট্ট জানালা আছে বটে, তাও মাটি থেকে 10 ফুট উঠেছে, আবার মোটা মোটা গরাদ লাগানো। তাছাড়া সেসব খুলে ফেললেও বেড়াল টেরাল ছাড়া অন্য কিছু গলবে না সেখান দিয়ে। এমনি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, যেন মুন্ডুটা টেনে খাটের তলায় নিয়ে যেতে ভুলিয়ে গিয়েছিলাম। আর যাই কোথায়, একটা এই মোটা পুলিশ কথা নেই বার্তা নেই, অমনি আমার দোকান হিড় করে টেনে বাইরে নিয়ে এলো। আমি প্রাণপণে খাটের পায়া আঁকড়ে ধরলাম, কিন্তু তাতে কোনো সুবিধে হলো না। তখন সবাই মিলে আমাকে নিয়ে যে কি লাগিয়ে দিল সে আর বলার নয়। আমি তো ভেবেছিলাম টানহানির চোটে এই ছিঁড়েই গেলাম আর কি।
এত করে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তাকে আর কার কথা শুনি? বিরিঞ্চিদার পিসে মশাই আর সেজদা মশাই, সে যে কি খারাপ কথা বলতে পারেন! বারবার বললাম, আমি কি জানি। স্পষ্ট দেখলাম তিনজনে হুড়মুড় করে গিয়ে স্নানের ঘরে ঢুকে দরজা এঁটে দিল। এখন নেই বললে তো আর হবে না, নিশ্চয়ই আছে ওইখানে কোথাও, ভালো করে খুঁজলেই বেরিয়ে পড়বে। আর নাই যদি থাকে, সেও কি আমার দোষ? যাবে আবার কোথায়? খুঁজে দেখো না, নিশ্চয়ই পাবে। সেজদা মশাইয়ের সে কি রাগ, বাবার বিষয় পর্যন্ত সে কি সব বলতে লাগলেন। শেষ অবধি একটা পুলিশের কাছে আমাকে জিম্মা দিয়ে সবাই মিলে বিষম খোঁজাখুঁজি শুরু করে দিল। প্রথমত সেখান থেকে ওরা নড়তেই চায় না, বারে বারে আমাকে জিজ্ঞেস করে লোক তিনটিকে কি করেছি। শেষে বলল, খায়ও। রাগের সময়ে আমার কিরকম হিন্দি বেরিয়ে যায়। বললাম, যদি গিলে ফেলেই থাকি, তবু স্নানের ঘরের দরজাটা ভেতর থেকে কেমন করে বন্ধ করলাম বলতে পারো? তাই শুনে ওরা খানিকটা মুখ চাওয়াচাওয়ি করে নিয়ে শেষটা খানা তল্লাশি আরম্ভ করে দিল। শেষ দাদা মশাই আর পিসে মশাইও ওদের সঙ্গে চললেন। সবাইকে দেখিয়ে দেখিয়ে আমার সঙ্গে কথা বললেন না, আমারও তাতে কথা হলো না। চুপ করে তক্তাপোশের উপর পা ঝুলিয়ে বসে থাকলাম। একটু বাদে একটা খোট্টা পুলিশ মহা চেঁচিয়ে মিছিয়ে লাগলো, अरे एक को तो मिल गया है, किंतु बाकी सब कहाँ है? गया कुछ भी पता नहीं रे बाबा। কাকে পেল দেখবার জন্য দরজা কাছে এলাম। পুলিশটাও সঙ্গে গেল। দেখি কিনা কোত্থেকে রোগা চিমড়ে একটা লোককে শার্টের কলার ধরে ঝোলাতে ঝোলাতে উপরে নিয়ে এলো। এ আবার কে রে বাবা? লোকটাকে তক্তাপোশের উপর ফেলে হাত ঝাড়তে ঝাড়তে বলল, पीछू का सीढ़ी के भागने लगा और हम भी बात का माफिक उसको घाड़ में लाफाया। লোকটার দেখলাম চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, এক পাটি চটি কোথায় খুলে পড়ে গেছে তার ঠিকানা নেই। খোঁচাখুচি দাঁড়িয়ে দেবো, মুখ ভর্তি উস্কো খুস্কো চুল। ব্যস্ত হয়ে বললাম, আরে এ আবার কিসকো আনলি রে? এ তো ভুল আদমি হ্যাঁ। তাই শুনে পুলিশ দুটো রেগে বলল, হ্যাঁ ভুল আদমি হ্যাঁ না তোমার মুন্ডু হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দল কা আদমি হ্যাঁ, তুম গোপন কর্তা। বললাম, নিজে যখন ধরা পড়েছি, ওদের গোপন করে আর কি লাভ হবে? কিছুতেই বুঝতে চায় না। শেষে বলে কিনা দাড়ি গোঁফ লাগাতে ছদ্মবেশ পাকড়া কিনা। ওই আসতে তুমি চিনতে নেই পারতা। ভালো রে মজা। এতক্ষণ লোকটা মুখে একটি কথা নেই, নিমিষের মধ্যে পুলিশ দুটো ওর ঠ্যাং ট্যাং দড়ি দিয়ে তক্তাপোশের পায়ের সঙ্গে বেঁধে বেচারাকে তক্তাপোশের একেবারে ধারে বসিয়ে হাত দুটোকেও আবার পাঁচমোড়া করে বসে বেঁধে দিল। দেখলাম লোকটা বারবার কি যেন বলবার চেষ্টা করছে, তাতেই আবার ওর মুখের মধ্যে ওদের একজনের পাগড়ি থেকে এক টুকরো ছিঁড়ে নিয়ে ঠুসে দিল। তারপর নিজেদের হাত পা ঝেড়ে কপালে ঘাম মুছতে মুছতে বলল, आए बाप्स, कि दारुण गुंडा है, कोई दागे बदमाश होगा जरूर। उफ, आज जिभ भी শুকিয়ে খটখটে हो गया। বলে বিড়ি খাবার জন্য বাইরে চলে গেল। আমি তখন উঠে লোকটাকে ভালো করে দেখবার জন্য কাছে গেলাম। লিকপিকে হাত পা, 50-50 বয়স হবে মনে হলো। নিরিন 40-40 তো নিশ্চয়ই। কানে খুব লম্বা লম্বা চুল, বড্ড মায়া লাগলো। আমাকে কাছে আসতে দেখে হাত পা নিয়ে কিলবিল করে সে বলল, ইগ ইগ ইগ। ভারী আস্তে আস্তে বোধ করতে লাগলাম। ততক্ষণে লোকটার মুখ টুক লাল হয়ে উঠেছে। সে আবার অনুনয় বিনয় করে বলল, পিক পিক। আমি তো অপ্রস্তুতের এক শেষ। দরজার কাছে গেছি পুলিশ দুটোকে ডাকতে, যদি তারা কিছু করতে পারে। লোকটা কিন্তু তাই দেখে মাটিতে পায়ে গোড়ালি ঘষে ঘষে রেগে রেগে বলল, যাকগে
ঠিক সেই সময় পুলিশরা ফিরে আসতে হাঁপ ছেড়ে বাঁচলাম। ওদিকে যারা খানা তল্লাশি করছিল তাদের একটু একটু শব্দ আমার কানে আসছিল। বোধহয় কেউ কেউ খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে থাকবে। কিন্তু তারা তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলো শুনলাম, বুড়ির গলাও শুনলাম। মনে হলো খুব খুশি হয়নি। দূর দাঁড় করে ৩-৪ জন সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে আশ্রয়। পেছন পেছন বুড়িও একটা গরম খুন্তি নিয়ে বকবক করতে করতে ছুটে এলো। ঘরে ঢুকে হাত পা বাঁধা আধা বয়সী লোকটাকে দেখে বুড়ি তো একেবারে হাত থেকে খুন্তিটা ঝনঝন করে মাটিতে পড়ে গেল। আর অমনি পুলিশদের মধ্যে একজন সেটাকে কুড়িয়ে নিয়ে জানলা দিয়ে গলিয়ে একতলায় ফেলে দিল। এইরকম উপস্থিত বুদ্ধি দিয়ে ওরা চোর ধরে। বুড়ির হাত পা কাঁপছে, মুখটা লাল হয়ে উঠেছে। লোকটার দিকে এক দৃষ্টি চেয়ে আছে তো চেয়েই আছে। লোকটাও ঢোক গিলতে গিয়ে খানিকটা পাগড়ি গিলে কেশে টেসে একাকার। পুলিশরা এগিয়ে এসে বুড়িকে সাবধান করে দিল, আরে মাইজি, বেশি কাছে মত যাইয়ে, বড়া বদমাশ হে। বুড়ি চোখ লাল করে চাপা গলায় বলল, সে কি, তোমাদের কাছে শিখতে হবে নাকি? একতাল ঘর করেছি আমি জানি না? বলি কাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, বেশ হয়েছে, ঠিক হয়েছে, উচিত সাজা হয়েছে, খুব খুশি হয়েছি। লোকটা নরম সুরে এগিয়ে বেড়ে বলল, লম। বুড়ি দাঁতে দাঁতে ঘষে কোনো কথা না বলে আবার নিচে চলে গেল। পুলিশরা হা করে পরস্পরের দিকে চাওয়াচাই করে বলা বলি করতে লাগলো, আরে বাপ্পা, এ তো ভীষণ মাইজি হোক। তারপর বোকার মতো এই ওর দিকে তাকাতে লাগলো। লোকটাকে নিয়ে কি যে করা উচিত ভেবে পেল না। এইসব ব্যাপার নিয়ে ব্যস্ত থাকাতে এতক্ষণ নিজের বিপদের কথা ভুলিয়ে গিয়েছিলাম। এবার ভাবনা চিন্তায় মনটা ভারী হয়ে উঠল। খিদেও পেয়েছিল দারুণ। বুড়ির হাতে গরম খুন্তিটা দেখে অবধি জিভে জল চলে আসছিল। তবে খাবার দাবার সম্বন্ধে আমি কাউকে বিশ্বাস করি না, নিজের কাছে সর্বদা এক স্টক রাখি। কালকের সব জামা টামা এতক্ষণে শুকিয়ে গেছে, তার পকেট থেকে একটা চুইংগাম বের করতে যাব। ওমা, পুলিশগুলো অমনি হাই হাই করে ছুটে এসে বলল কিনা, খবরদার, ছুরি ছোড়া বার করে গা তো ডান্ডা দেখে মূল্য উড়ায় দেগা। সাহস থেকে হাসি পেল। বুঝিয়ে বললাম, আরে বাবা, ছুরি ছোড়ার সঙ্গে থাকলে কি আর এতক্ষণ বসে থাকি? ওটা আমার খাবার। কিছুতেই বিশ্বাস করতে চায় না। শেষ পর্যন্ত সবাইকে একটু একটু দিয়ে তবেই রেহাই পেলাম। পকেটে তো প্রায় গড়ের মাঠ। ওরা দেখলাম কচকচ করে চিবিয়ে রবার টাবার সব গিলে ফেলে বিরস বদন করে বসে থাকলো। এদিকে সময় আর কাটতে চায় না। বাইরে চনচনে রোদ, মনে হচ্ছে বেলা 11টাও হতে পারে, 12টাও হতে পারে। স্কুলের দিনে এ আর কত আগে আমি খাই, অথচ এখন অবধি অন্য লোকগুলো কোনো সাড়া শব্দ নেই। বাড়ি ছেড়ে তারা যে জঙ্গলের মধ্যে তোলপাড় করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভেবে অবাক হচ্ছি, বিরিঞ্চে দাদা তাহলে গেল কোথায়? শেষটা হুলিয়াতে খেয়ে নেয়নি তো? এমনই সময় পুলিশের একজন আমার কাছে এসে পিঠে হাত টাত বুলিয়ে হাসি হাসি মুখ করে বলতে লাগলো, আরে ভাই, বলো না, ও লোক को कहाँ गुम किया? तुमको लॉजेंस चूस देगा, লাঠি দেগা, লাট্টু দেগা। এত এত ঘুষ দেখাতে লাগলো, এমনিই খারাপ। হঠাৎ ঝড়ের মতো দাড়িওয়ালা বুড়োটা এসে ঘরে ঢুকলো। হাত পা বাঁধা লোকটাকে দেখে রেগে মেগে পুলিশদের বলল, স্টুপিড কাহিগা, চোর ধরতে সব দেখছি সমানে ওস্তাদ। আবার আমাদের কর্তাবাবুকে ধরে এনে বেঁধে রাখা হয়েছে। এর জন্য এক একটাকে যদি 20 বছর জেলে যেতে না হয় তো কি বলেছি। আর কর্তামশাইকে জেলে দিবি তো আমার বাকি মাইনেটা কি তোরা দিবি, না কে দেবে শুনি? পুলিশদের আর মুখে কথাটি নেই। বুড়ো কারো অপেক্ষা না রেখে দড়ি দড়া খুলতে লেগে গেল। দড়ি খোলা হয়ে গেলে বললাম, ওর মুখ থেকে পাগড়ি বের করে দাও,
নইলে কথা বলবে কি করে? কিন্তু লোকটা হা করে দেখা গেল, মুখে পাগড়ি টাগড়ি কিছু নেই, কখন সেটা চিবিয়ে গিলে টিলে বসে আছে। পাগড়ি গেলার কথা শুনে পুলিশটা বেজায় রেগে গেল। একজন তো বারবার বলতে লাগলো, গিলে ফেলেছে আবার কি? ও তো নাকি তার ধোবে হিস্সে লেখছিল, এখন কি হবে? ততক্ষণে রোগা লোকটার মুখে কথা ফিরে এসেছে। সেও রেগে বলল, গিলেছি মানে আবার কি? গলা দিয়ে নেমে গেলে আমি আর কি করতে পারি বলো? অবশ্য খেতে যে খুব খারাপ লেগেছে তা বলছি না, বেশ টক টক নোনতা নোনতা। এই বলে সে ঠোঁট চেটে পাগড়ির যে দু একটু সুতো লেগেছিল সেগুলোকেও খেয়ে ফেললো। তাই দেখে আমারও এমনি খিদে পেতে লাগলো, সে আর কি বলবো। দূরে সেজদা মশাইয়ের বেঞ্জিদা পিসি মশাইয়ের গলার আওয়াজ শুনে বোঝা গেল ঠান্দিদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। সত্যি, গেল কোথায় সব? কে জানে, হয়তো কিছুতে। শুনলাম পুলিশ ইন্সপেক্টর বলছেন, দেখতে ছোট হলে কি হবে, একেবারে কেউটে সাপের বাচ্চা। ওই যে এই সমস্ত গোড়ায় তার কোনো সন্দেহ নেই, নইলে এদের এত বুদ্ধি আসে থেকে। পিসেমশাই তৎক্ষণে সায় দিয়ে বললেন, হ্যাঁ, আমাদের বেঞ্চি তো আগে এমন ছিল না। ওই এতটুকু ছেলে দেখে তাকে বিশ্বাস করে দেখুন তো মশাই, শেষটা এই অঘোর জঙ্গলে প্রাণটা খোয়ালে। তাই শুনে সেজদা মশাই বিরক্ত হয়ে বললেন, রেখে দিন মশাই, আপনাদের বেঞ্চিটি কিছু কম যায় না। বৌঠানের মাথায় হাত বুলিয়ে পুলিশ ইন্সপেক্টর বললেন, দেখুন, আপনাদের এইসব পারিবারিক ব্যাপারগুলো অতি ছোট জিনিস। ওই বেঞ্চিকে শ্যামাদাস বল, কি নামল, তা দিয়ে দেশের কি বা আসে যায় বলুন? আসল কথা হলো, জমিদার মশাইয়ের মুক্তোর মালাটা গেল কোথায়? বড় সাহেব আর আমার আস্ত রাখবে না, আর মালা খুঁজে দিতে না পারলে আমার প্রমোশনের বা কি হবে তাই বলুন। তারপর ঘরের মধ্যে ঢুকে সব যে যার ধূপধাপ তক্তাপোষের উপর শুয়ে পড়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে একসঙ্গে বলতে লাগলেন, ইস, গাল টিপলে এখনো দুধ বেরোয়, অথচ এত বড় আরেকটা খুনে বদমাইশ দুনিয়াতে আছে কিনা সন্দেহ। তিনটে লোককে রাতারাতি একেবারে হাওয়া করে দিল মশাই। বিরিঞ্চিদার পিসি মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব থেকে খারাপ হচ্ছে যে বিরিঞ্চি হতভাগা আমার সিল্কের জামাটা গায়ে দিয়েই। সেজদা মশাই বললেন, ওদের বিষয়ে অমন করে বলতে নেই, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন ইন্সপেক্টরের সাহেবের কর্তব্য হলো এই ছোকরাকে জেরা করে সব কথা বের করে নেওয়া। এতক্ষণ লোকা ভদ্রলোক পুলিশরা আর আমি হা করে তাদের কথাবার্তা শুনছিলাম, কিন্তু কিছুতেই যোগ দিচ্ছিলাম না। এবার সবাই মিলে একসঙ্গে কথা বলতে লাগলাম। ইন্সপেক্টর আমার দুই কাঁধে হাত রেখে বলল, বল না বাবা, কি করেছিস? মালার কথা নিশ্চয়ই তোর অজানা নেই, বল না, নিজের মালাটাই বের করে দে না। কথা দিচ্ছি, তোকে ছেড়ে দেব, কেউ তোকে কিচ্ছু করবে না। দে দেখি বাবা, মালাটা বের করে। মহা মুশকিলে পড়ে গেলাম। আমি বেচারা ছেলে মানুষ, কিছুই জানিনি, অথচ কে কাকে বোঝায়। ভাবলাম দেখাই যাক, একবার স্নানের ঘরে গিয়ে। আমাকে উঠতে দেখে ওরা উঠে পড়ল। স্নানের ঘরে ঢুকে ঈগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ঘরের প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করলেন। দেখলাম ওই একটি মাত্র দরজা, উঁচুতে ওই একটি মাত্র শীত দেওয়া জানালা। তাই তো, ঠান্দিদের হলো কি? অন্যরা সবাই এগিয়ে এসে দরজার কাছটিতে ভিড় করে একদৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল। নিচের তলা থেকে রাধা বাড়া ফেলে বুড়িও ততক্ষণে এসে ওদের সঙ্গে জুটেছে দেখলাম। ওরাও তাকে খুব জোরে ফিসফিস করে বলল, চুপ, এই আবার মালা বের করে দিবে, সেই তাদের যা বাকি আছে বের করে দিবে। তাই শুনে বুড়িও চোখ গোল করে আমার মুখের দিকে চেয়ে থাকলো। হঠাৎ দেখলাম ঘরের কোণে বালতির পিছনে একটা জিনিস চিকচিক করছে। অবাক হয়ে দেখলাম ছোট্ট একটা সোনার আংটি। আমাকে সেদিকে চাইতে দেখে ওরাও সবাই ঘরের কোণে বালতির পেছনে সোনার আংটি দেখতে পেল।
সেজদার মশাইও চিৎকার করে উঠলেন, চিনেছি চিনেছি, তবু বলছিস কিছু জানি নে, লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী। এমনি করে পাপের গন্ধ মাদন চাপা পড়ে মানুষের মনে চ্যাপ্টা হয়ে যায়। ইন্সপেক্টর বাবু হঠাৎ আমার দিকে ফিরতেই আমি এক ছুটে স্নানের ঘরের ঠিক মাঝখানে চলে গেলাম। সঙ্গে সঙ্গে মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আমি অতল গভীরে অন্ধকারে পড়ে গেলাম। উপর থেকে হো হো করে চিৎকার আমার কানে এলো। কি আর বলবো আমার মনের অবস্থা। পড়তে আর কতটুকুই বা সময় লাগলো, তবু মনে হলো পড়ছি তো পড়ছি। ছেলেবেলা থেকে আজ অবধি যত অন্যায় করেছি একটার পর একটা সব মনে পড়তে লাগলো, যেগুলোর কথা একদম ভুলে গিয়েছিলাম। এমনকি যেসব ঘটনা কোনো কালে ঘটেইনি সেরকমও রাশি রাশি মনে পড়ে গেল। হঠাৎ ধপাস করে মাটি ছুঁলাম। বুঝলাম কতগুলো খড়কুটোর ওপর পড়েছি, তাই যতটা লাগাতে পারতো পেছনে ততটা লাগেনি। তবু খানিকক্ষণ চোখ বুজে চুপচাপ বসে থাকলাম। তারপর যখন টের পেলাম সত্যি বেঁচে আছি, তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলাম যে যতটা অন্ধকার ভেবেছিলাম আসলে ততটা নয়। দেখলাম যেন একটা শুকনো কুয়োর মতনের নিচে পড়ে আছি। পকেট চাপড়ে দেখলাম চিরুনি টিরুনি ঠিকই আছে, বাঁচা গেল। উপরের দিকে চেয়ে দেখলাম অন্ধকার সুড়ঙ্গ, চারিদিকে ঘিরে আছে মাকড়সার জালে ঢাকা পাথরের দেয়াল। নাকে এলো সোদা সোদা একটা গন্ধ, আর দেখলাম দেওয়ালের একদিক দিয়ে একটু আলোর রেখা আসছে। সে আলোতেই দেখতে পেলাম খড়ের উপর জলজল করছে বিরিঞ্চিদার মুক্তোর মালা। মালা গাছে তুলে নিলাম, মাঝখানে রঙিন পাথরটি মিটমিট করে জ্বলতে লাগলো। বসে বসে ভাবলাম কি মালা কার মালা কে জানে। এই কি তবে জমিদার গিন্নির হারানো মালা? তবে আগেকার সে আরেকটা মালা সেটি কোত্থেকে এলো? এ তো সেই মালা হতেই পারে না, কারণ সেটাকে আমি ছাড়া আর কেউ তো বের করতেই পারবে না। আমিও পারবো কিনা সন্দেহ। মনটা একটু খারাপ হয়ে গেল। মালাটা পকেটে পুরে ফেললাম। বিরিঞ্চি তাদের নিশ্চয়ই সাংঘাতিক কোনো বিপদ হয়েছে, নইলে কি আর মালা ফেলে অমনি এমনি চলে যায়? ভাবলাম ওই সুড়ঙ্গ দিয়ে ধূপধাপ করে একজনের উপর একজন ওরা নিশ্চয়ই পড়েছিল। ওরা যখন বেরোবার পথ পেয়েছে আমিও পাবো। ভালো করে চেয়ে দেখলাম কোথায় দিয়ে আলোর রেখা আসছে। মনে হলো সেদিকে যেন সরু পথ রয়েছে। কতকালে পুরনো বাড়ি, কে জানে কেন এই গোপন সুড়ঙ্গ বানিয়েছিল। হয়তো কোনো চোরা কারবার চালাতো কেউ, তাই এইসব গলি ঘুচি তৈরি করে রেখেছিল। হয়তো শত্রুদের ধরে এনে এখানে শেকল দিয়ে বেঁধে রেখে দিত। গা শিরশির করতে লাগলো। অদ্ভুত সেই গলিটা। কে জানে কারা এখান দিয়ে ভারী ভারী বাক্স পেট্রাতে লাখ লাখ টাকার মোহর বোঝাই করে আনাগোনা করছে। ইস, একটা বাক্স যদি পেতাম তবে আর আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখতে হতো না। দেখলাম দুপাশে তাক আছে, জিনিস ঝুলাবার আংটা করা আছে। মনে হলো হঠাৎ যদি দেখি একটা কঙ্কাল ঝুলে আছে, বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। অবশ্য একদিক দিয়ে দেখতে গেলে ওপরকার ওই ঘরের চাইতে আমার পক্ষে এই অন্ধকার ঘুপচি অনেক বেশি নিরাপদ। তবু যদি হঠাৎ মাথার উপর থেকে দড়ি ছিঁড়ে ঘাড়ের উপর কিছু পড়ে। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। মনে হলো উপরে যেন ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছি। কিসে যেন হাওয়া মুখে লাগলো। অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। মনে মনে বুঝলাম ও কিছু না বাদুরা। আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এখানে পথটা খানিকটা ঢালু হয়ে নিচে দিয়ে নেমে গেছে। পায়ের তলায় মাটি এত নরম যে কিছুমাত্র শব্দ হয় না। উপর থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা কি যেন আমার মাথায় পড়ল। সে সাদা কি লাল তার দেখবার উপায় ছিল না ওই অন্ধকারে। খানিক আগেই ওই পথ দিয়ে বিরিঞ্চিদা, শ্যামাদাস কাকা আর ঠান্দিনী নিশ্চয়ই ভয়ে আধনড়া হয়ে একজনের পিছনে একজন হেঁটে গেছেন। কোথাও যখন কেউ পড়ে টরে নেই তখন নিশ্চয়ই কোনো ভয় কারণও নেই। বলতে না বলতে নরম কিসে হোঁচট খেয়ে উবু হয়ে পড়ে গেলাম। অন্ধকারটা যেন আর কালো হয়ে ঘনিয়ে এলো। তখনই মনে হচ্ছিল
দূরে একটা হো হো শব্দ। নড়ছি চড়ছি না, কাঠ হয়ে নরম জিনিসটার উপর পড়ে আছি। কান খাড়া করে রেখেছি সেটা নিঃশ্বাস ফেলার শব্দের জন্য। কিন্তু যদি নিঃশ্বাস নাই ফেলে? উঠে বসলাম। কানে একটা থুপ থুপ পায়ের শব্দ, ঘন ঘন নিঃশ্বাস। তবে কি শেষ পর্যন্ত ওদের নাগাল পেয়ে গেলাম নাকি? কিন্তু শব্দটাকে যেন একটু অস্বাভাবিক ঠেকল, যেন ভারী কিছু সাবধানে এগোচ্ছে। বুকের ভেতরটা আবার ছ্যাদ করে উঠল। উঠে বসে অন্ধকার ভেদ করে দেখতে চেষ্টা করলাম। খানিকক্ষণ কিছু বুঝে উঠতে পারলাম না। তারপর দূরে দেখলাম দুটো লাল চোখ জ্বলজ্বল করছে, আর নাকে এলো কেমন একটা চেনা চেনা অদ্ভুত গন্ধ। আমি আর সেখানে বসে থাকার ছেলের নই, উঠিয়ে দিলাম টেনে দৌড়। দেখি ঢালু পথটা হঠাৎ ডান দিক থেকে বেঁকে শেষ হয়ে গেছে। সামনে একটা দরজা, ঠেলা দিতেই সেটা খুলে গেল। ভেতরে ঢুকে হাতড়ে হাতড়ে প্রকাণ্ড খুঁড়োটাকে লাগিয়ে দিলাম। ব্যাস, কোথা থেকে যেন অল্প একটু আলো আসছে। মনে হলো হাতের কাছে প্রকাণ্ড এক বাক্সের ওপর দেশলাই আর মোমবাতি। দেখলাম আলাদিনের সেই গুহায় এসে পড়েছি। ছাদ থেকে ঝুলছে বিশাল বিশাল গালছে। দেওয়ালের সামনে সারি দিয়ে রয়েছে পেতল কাঁসার বাসন আর ফুলদানির পাহাড়। ঘরের মাঝখানটা কাঠ খোদাইয়ের টেবিল, হারমোনিয়াম আর বাক্স পেট্রা দিয়ে বোঝাই করা। দুটো একটা বাক্সের ঢাকনা খুলে তো আমি থ। কোনোটা বা রেশমি শাড়িতে ভর্তি, কোনোটাতে হাত ঘড়ি, রূপোর বাসন, ফাউন্টেন পেনের গাদা, আর একটাতে বিশ্বাস করবে না, হয়তো সোনার গয়নার ঠাসা। কি যে করব ভেবে পাচ্ছিলাম না। শ্যামাদাস কাকা সামান্য একটা মুক্তোর মালা পেয়েই আহ্লাদে আটখানা হচ্ছিল, আর আমার দেখে তো জিনিস। তাছাড়া একটা মুক্তোর মালা। মালাটাকে পকেট থেকে বের করে বড় বাক্সটার উপর রাখলাম। এখন মুশকিল হচ্ছে, এই এতগুলো জিনিস যে পেলাম, এগুলোকে বাড়ি নিয়ে যাওয়া যায় কি করে? একটা হারমোনিয়াম একটু বাজিয়ে দেখলাম, দিব্যি প্যা প্যা করে উঠল। বন্ধ ঘরে দারুণ জোরে বাজছে মনে হলো। ভাবছিলাম সেবার বেইঞ্চিদা হারমোনিয়ামে একটু সামান্য জল ফেলেছিলাম বলে আমাকে কি না বলেছিল। এখন আমার নিজেরই চারটে আস্ত আরেকটা ভাঙা হারমোনিয়াম। কিন্তু কতক্ষণ আর এইসব ভেবে আনন্দ করা যায়? খিদেই পেট তো এদিকে ঢাক। দেয়ালে সব চমৎকার ছবি ঝুলানো। একটাতে দেখলাম একজন বুড়ি মেম মাছ ভাজা খাবে, তাই হাত জোর করে তাকে ধন্যবাদ দিচ্ছি। আরেকটা বেড়ালো মাছ ভাজা খাবার জন্য আঁকুবাঁকু করছে। আরেকটাতে দেখলাম হয়তো ওই বেড়ালটাই হবে, মুখ করে একটা বিরাট চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে। মুখের একদিকে চিংড়ি মাছের মুন্ডু, আর অন্য দিক দিয়ে ল্যাজ বেরিয়ে রয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এ ভাবা যায় না। আর টিকতে না পেরে দরাম করে দরজাটাকে খুলিয়ে দিলাম। মাথা থেকে পা পর্যন্ত একটা বুড়ো ভেতরে ঢুকলো। কোমরে হাত দিয়ে আমার গা শিরশির করে উঠল। বললাম, আর দেরি করছো কেন? সাহস থাকে তো আমাকে মেরে ফেলো না, আমার গলা কেটে ফেলো, গুলি করো, বুকে ছোড়া বসাও, ফাঁসি দাও। আমি আর কিছুকে ভয় করি না, আমার ভীষণ খিদে পেয়েছে। বুড়ো বলল, সে কথা বললেই হয়। বলে সামনের একটা বাক্স থেকে কতগুলো কাপড় চোপড় বের করে ফেলে তলা থেকে এক টিন বিস্কুট, এক টিন সার্ডিন মাছ, এক বোতল কমলা লেবুর রস আর টিন খোলার যন্ত্র বের করলো। তারপর মুক্ত মালাটাকে দেখে ভারী খুশি হয়ে সেটাকে ওই বাক্সে পুরে ঘরের দরজাটা ভেতর থেকে আবার গন্ধ দিয়ে আমার কাছে ফিরে এলো। তারপর বাক্সের ওপর চেপে বসে মহাভোজ হলো। খাওয়া দাওয়া শেষ হলো। পকেট থেকে বেজায় একটা ময়লা রুমাল বের করে মুখ মুছিয়ে বুড়ো সেটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার ওসব কিছুরই দরকার করে না, আমি সর্বদা হয় প্যান্টে নয় মাথায় হাত মুছি। তখন বুড়ো বলল, দেখতে তুমি অত ক্ষুদে, অথচ চালাক তো কম নও। আমাদের দলে যোগ দিবে? পরে হয়তো দলপতিও হতে পারো। আমি বললাম, এখন দলপতি কে? সে হাত বুলিয়ে বলল, ইয়ে, আপাতত আমি। আমি বললাম, তুমি তো বুড়ো,
কদিনই বা দলপতি থাকবে, তাহলে আরেকটু কমলালেবুর রস খাই। বেশ ভালোই লাগছিল। এমন সময় কি দরজা ধাক্কা দিতে লাগলো। আমরা দুজনেই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। মোমবাতিটাও ঠিক সেই সময় ছোট থেকে ছোট হয়ে শেষ অবধি নিভিয়ে গেল। নিঃশব্দে আমরা টিন, বোতল, টিন কাটা সব বাক্সের পেছনে লুকিয়ে ফেলে চুপচাপ বসে রইলাম। বুড়োর কানে কানে বললাম, যদি দরজা ভেঙে ঢোকে? বুড়ো বলল, ইস, দরজা ভেঙে ঢুকবে, তা হলেই হয়েছিল। এরা নিজেদের পোষা গরুকে নিজেরা ভয় পায়, তা জানো? আবার কানে কানে বললাম, কিন্তু যদি পুলিশরা এসে থাকে? সে বলল, তাই তো দরজা খুলছি না। বাইরে থেকে ওরা মহা ধাক্কাধাক্কি করলো, কত কি বলে শাসালো, আগুন লাগিয়ে দেব, বাইরে থেকে তালা দেব, ভূতের ভয় দেখাবো, এই সব। সত্যি বলছি, আমার একটু একটু ভয় ভয় করছিল। বুড়ো কিন্তু পা ছড়িয়ে বসে একটু একটু হাসতে আর দাড়িতে হাত বুলোতে লাগলো। হঠাৎ বুড়ির গলা শুনে গেল, ভালো চাও তো বেরিয়ে এসো, নইলে এই আমি হাটের মাঝে হাড়ি ভাঙলাম। গত বছরের আগের বছর সেই ছাগলদের কথা জানাজানি হয়ে গেলে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না বলে রাখলাম। তাই শুনে বুড়ো ভারী ব্যস্ত হয়ে ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলো। আমাকে বলল, মেয়েদের কখনো বিশ্বাস করতে হয় না, ঠক, জোচ্চোর, থাপ্পাবাজ। বুড়ি বলে যেতে লাগলো, সেই যে মাঘ মাসের শেষের দিকে ভোরে ওঠে। বুড়ো চিৎকার করে বলল, আই চুপ, খবরদার, বলে দরজা খুলে একেবারে বাইরে এসে দাঁড়ালো। আমিও কি করি, সঙ্গে সঙ্গে বাইরে এসে ওর পেছনে যতটা পারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে গেলাম। বুড়োর বগলের তলা দিয়ে উঁকি মেরে আশ্চর্য হয়ে দেখলাম, পুলিশ টুলিশ কেউ কোথায় নেই, শুধু বুড়ি এক হাতে একটা ক্ষুদে লণ্ঠন, অন্য হাতে একটা খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়ির চালাকি দেখে বুড়ো রেগে কাই, পুলিশটা কই? বুড়ি বলল, সে আমি কি জানি, আমি কি তাদের বডিগার্ড? তাদের কত কাজ, এখন তারা খান তল্লাশি করতে করতে তোমার ঘর অবধি পৌঁছেছে। দেখে এলাম তোমার বাক্স খুলে তোমার বিড়ি খাচ্ছে, আর তোমার খাটে বুট পরা ঠ্যাং তুলে তোমার ডায়েরি পড়ছে। কি সব লিখেছো বানান ভুল। বুড়ো তো দারুণ রেগে গেল, বেশ করেছি, বানান ভুল করেছি। তোমার দাদা হই না আমি, তুমি এখানে কেন? আহা, আমি তোমার ডায়েরি পড়া শুনি, আর তুমি? এদিকে আমাদের সকালের চোখ ধুলো দিয়ে জিনিসপত্র নিয়ে ভেঙে পড়লো আর কি। উনি আর খোকা, আমি পথে দাঁড়াই। তোমার তো তাই ইচ্ছে। তারপর আমার ঠ্যাং দেখতে পেয়ে বলল, বাহ, এর মধ্যে সাগরে তো পাকড়ে ফেলেছো দেখেছি। বুড়ো কি যেন বলতে চাচ্ছিল, এমনি সময় শোনা গেল মেলা লোকে জুতো পরা পায়ের মচমচ শব্দ। অমনি এদের দুজনের মুখ একেবারে পাংশুপানা। নিঃশব্দে ঘরের ভেতরে আমাকে শুদ্ধ টেনে নিয়ে দরজা বন্ধ করে আগে এড়িয়ে গেল। কারো মুখে কথাটি নেই, বুকে ঢিপ ঢিপ। বাইরে এবার সত্যি সত্যি মেলা লোকের পায়ের শব্দ শোনা গেল। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা গুপির গুপ্ত খাতা। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, নতুনদেরকে জানিয়ে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।